ব্রেকআপ। কলেজের বেতন দিতে পারে না যেই ছেলে, সেই ছেলের কি যোগ্যতা আছে আমার সাথে রিলেশন করার? একটা ঘড়ি আর কিছু কাগজের প্রেমপত্র আবরাজের মুখে ছুঁড়ে চলে গেল রাই। 3 মাস, মাত্র 3 মাস রিলেশন ছিল ওদের। মূলত রাই প্রপোজ করেছিল আবরাজকে। ছেলেটা কঠিন ধাতুতে তৈরি না হলে রাইকে অপমান করে দিত বিনা সংকোচে। হয়তো ভাগ্য বিড়ম্বনাকে আপন করে এই মেয়েটাকে অপমান করেনি। কলেজের অন্যতম মেধাবী ছাত্র আবরাজ, সেই সুবাদে কলেজ থেকে অনুদান পায়। তবে প্রাইভেট কলেজ হওয়ার দরুন বেতন দিতেই হবে, সে যত ভালো স্টুডেন্টই হোক না কেন। পার্ট টাইম জব করে নিজের খরচ চালাতো। তবে এই মাসের বেতনটা কোনো কারণে এখনও হাতে আসেনি। এদিকে বেতন না দেওয়ায় একটা নোটিশ আসে ওর কাছে। সেটাই যেন ওকে হাসির পাত্র করে দিল, সাথে রিলেশনের সমাপ্তিও ঘটালো। আবরাজের ধারালো ব্যক্তিত্ব আর মেধা দেখেই প্রেমের প্রস্তাব দিয়েছিল রায়। প্রথমে না করলেও ও কোনো কারণে যেন রায়কে অ্যাকসেপ্ট করে নিল। তবে কল্পনাও করতে পারেনি এভাবে ভেঙে যাবে সম্পর্ক। অবশ্য ওরই ভুল ছিল। সামান্য সরকারি বেতনভোগী বাবার ছেলে হয়ে একজন উঁচু মাপের বাবার মেয়ের সাথে রিলেশনে জড়ানো উচিত হয়নি। মৃদু হাসে, মাটিতে পড়ে থাকা ঘড়িটা তুলে নেয়। খুব দামি নয়, তবে বেতন পেয়ে মাসের প্রথমেই ঘড়িটা কিনেছিল ঢাকার বেশ জমকালো শোরুম থেকে। তবে এটাই ছিল সেই শোরুমের সব থেকে কম দামি ঘড়ি। দীর্ঘ শ্বাস ফেলে আবরাজ পকেটে পুরে নেয় ঘড়ি। চিঠিগুলো কুড়িয়ে ডাস্টবিনে ফেলে দেয়। এই নামকরা শহরের সামান্য চিঠির প্রেমের কোনো মূল্য নেই। টাকার মূল্য টাকাতেই। চিঠির সস্তা প্রেমকে আপন করা হয় না এখানে। শুধু দেখা হয় স্ট্যাটাস, কে কত বিলাসিতার মধ্যে বড় হয়। মানুষ বড় অদ্ভুত জীব, এরা টাকা ছাড়া এক পাও চলতে পারে না। ভালোবাসা নিয়ে মুখে বেশ কিছু লাইন বললেও মনে মনে সেগুলোকে সস্তা বলে ফেলে রাখে আস্তা করে। 1 পা 2 পা করে এগিয়ে চলেছে আবরাজ। চেহারায় সামান্য মলিনতা। থাকবেই বা না কেন? থাকবেই বা না কেন? একটু আগে যে ব্রেকআপ হলো, তবে কে বলবে এই ছেলেটার সাথে 3 মাসের প্রিয় প্রেমিকার বিচ্ছেদ ঘটেছে? ঠায় দাঁড়িয়েছে সে, নেই কোনো ব্যথার ছাপ। ক্যান্টিনে সে পকেটে হাত দিল। 20 টাকা রয়েছে মাত্র। পায়ে জোর নেই একদম। বাসে করে গেলে 10 টাকা ভাড়া লাগবে। আবার না খেয়েও চলছে না শরীর। ক্যান্টিন থেকে বেরিয়ে আসে তৎক্ষণাৎ। এখানে 1 বোতল পানির মূল্যেই 20 টাকা। সর্বনিম্ন খাবারের মূল্য 30 টাকা। তাও আবার ডিম ছাড়া স্যান্ডউইচ। গলাকাটা দাম নিচ্ছে। বাইরের ছোটোখাটো চায়ের দোকানে এসে বসে। 10টা টাকা সন্তর্পণে পকেটে পুরে বাকি 10 টাকা দিয়ে 2 স্লাইস রুটি কিনে নেয়। খেতে মন্দ নয়, তবে টাটকা রুটিও নয়। রুটি খেয়ে টাকাটা বাড়িয়ে দেয়। পানি খাওয়া প্রয়োজন। সামান্য আশঙ্কাগ্রস্ত হয়েই বলল, মামা টাকা ছাড়া পানি হবে? লোকটি ময়লা গামছাতে হাত মুছতে মুছতে বলল, কি কন মামা, পানির জন্য আবার টাকা লইমো? লন লন পয়সা খান। কৃতজ্ঞতার চোখে তাকায় ছেলেটি। টিনের গ্লাসটা তুলে নিয়ে ঢকঢক করে পানি পান করে। এই ব্যস্ত দামি শহরে থেকে ভুলেই গিয়েছিল টাকা ছাড়াও পানি পাওয়া যায়। অবশ্য ওরই বা দোষ কিসের? আজকাল যা পরিস্থিতি। পানির গ্লাসটা দোকানদারের হাতে দিয়ে আবরাজ বলল, কৃতার্থ হলাম মামা, আল্লাহ আপনার মঙ্গল করুক। লোকটা শীতল দৃষ্টিতে তাকিয়ে রইল। মানুষ এতটা বিনয়ী হয় তা জানা ছিল না ওনার। ভাগ্য বড় অদ্ভুত। ভালো মানুষগুলোই রাস্তায় পচে মরছে, আর সমাজের নোংরা কীটগুলো হলো হাই সোসাইটির গণ্যমান্য ব্যক্তি। আসলে এরা গণ্যমান্য তো বটেই, তবে বেশিরভাগই জঘন্য ব্যক্তি। প্রাইভেট কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি। সরকারি কলেজ দূরে হওয়ায় প্রাইভেট কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিতেই পড়াশোনা শুরু করেছিল ছেলেটা। তখন অবশ্য টাকার টানাপোড়েন ছিল না। মাথার উপর বাবা নামক ছায়া ছিলেন। না হলে এই দামের বাজারে কজন মধ্যবিত্ত সাহস করে প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেওয়ার? তবে বছরখানেক যেতেই কপালে দুঃখ নামক হতাশা এলো। মধ্যবিত্ত পরিবারের সেই ছেলেটা দেখতে পেল গরিব অবস্থান। বাবা নামক মানুষটির মৃত্যু ওকে সমাজকে চিনতে সাহায্য করেছে। ছোট থেকেই ধারালো আর বিনয়ী মস্তিষ্কের অধিকারী বটে। না হলে 50 লক্ষ টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়ার পরও ওর চাচার বিরুদ্ধে কোনো অভিযোগ করল না। নিঃসন্দেহে ছেলেটার শক্ত মনের একজন। রাস্তা দিয়ে হাঁটছিল, হাতে 10 টাকা। যেহেতু এখন কিছুটা সুস্থ লাগছে, তাই 10 টাকা বাস ভাড়া দিয়ে লাভ কি? ঝড়ের গতিতে পাশ কাটিয়ে যায় একটি গাড়ি। পাশের নোংরা ময়লার ড্রেনের সমস্ত পানি এসে লাগে আবরাজের শরীরে। ছেলেটার কোনো প্রতিক্রিয়া নেই। অন্য কেউ হলে নিশ্চয়ই কথা শোনাতো।
অন্তত বিরক্তি প্রকাশ করত। গাড়ি থেকে লোকটা নেমে আসে, ইয়ং বয়সের একটি ছেলে। ওর কাছে এসে বলল, সরি। ইটস ওকে। সামান্য হেসেই কথাটা বলল আবরাজ। তবে গাড়ি থেকে নেমে আসা সুন্দরীর দিকে তাকিয়ে ভ্রুটা কুঁচকে গেল। বড় বড় চোখ করে এগিয়ে আসে রায়। ছেলেটার হাত চেপে ধরে বলল, হোয়াট হ্যাপেন বেবি? এই রাস্কেল লো ক্লাসের ছেলের সাথে তোমার কি কথা থাকতে পারে? ওকে তুমি চেনো রাই? আসলে আমার ভুলের কারণেই ওর কাপড়টা নোংরা হয়ে গেছে। পূর্ণ দৃষ্টিতে তাকায় রায়। আবরাজের শার্ট থেকে একটু গন্ধ নাকে এসে লাগতেই নাক চেপে ধরে, চেঁচিয়ে বলে, তোমার ক্লাস কোথায় নেমে এসেছে রকি? ওর শার্টটা দেখেছো? নোংরা, তেল চিটচিটে, আর দেখেই তো বোঝা যাচ্ছে ফুটপাতের। বাট রাই। ছেলেটাকে এক প্রকার টেনেই নিয়ে গেল রায়। শক্ত মনধারী আবরাজ মৃদু হাসল। যে মেয়েটা দুদিন আগেও ওকে জড়িয়ে ধরার বায়না করেছে কত শতভাবে, সেই মেয়েটা আজ নোংরা বলে বিদ্রূপ করে গেল। ভাবতে অবাক লাগে মানুষ কতটা দ্রুত বদলে যায়। অবশ্য সঙ্গী জোগাতেও টাইম লাগে না। বড়লোক আর সুন্দরী হলো তো বাঁ হাতের খেল, আর ছেলেদের টাকা হলে যথেষ্ট, মিনিটে মিনিটে গার্লফ্রেন্ড জুগিয়ে নেবে। পাশের রুম থেকে কাশির শব্দ কানে এসে ধরা দেয়। ছেলেটা বুঝতে পারে অরিতার ঠান্ডা লেগেছে। মেয়েটার ঠান্ডার ধাস প্রচুর, একটু বৃষ্টি হলে ঠান্ডা লেগে যায়। কম্বল মুড়ি দিয়ে শুয়েছে অরিতা। আদুরে হাতে বোনের মাথায় হাত রাখে আবরাজ। ঘণ্টাখানেক পরই অরিতার জন্মদিন। গুনে গুনে 12 বছর পূর্ণ করবে মেয়েটি। মায়ের স্নেহ পাওয়া হয়নি। মা কি জিনিস জানা নেই। জন্মের সময়ই মা মারা যায়। ভাই আর বাবার হাত ধরেই বেড়ে উঠেছিল। অনাকাঙ্ক্ষিত ঝড় এসে আবার বাবা নামক ছায়াকে তুলে নিল। বিগত 1.5 বছর ধরে ভাইকে জড়িয়ে বেঁচে আছে। রুগ্ন শরীরটা কোনো মতে মলিন কম্বলে ঢেকে দিল আবরাজ। স্নেহের হাতটা মাথায় রেখে বলে, খুব খারাপ লাগছে অরি। না ভাইয়া, আমি ঠিক আছি। তোমার না কাল থেকে পরীক্ষা, যাও পড়তে বসো। ঠিক আছে বোন, আগে তোর সুস্থতা প্রয়োজন। মেয়েটার কপালে হাত রাখে আবরাজ। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে একদম। বুকের ভেতর ধক করে উঠল। মেয়েটার অসুস্থতা ওকে চঞ্চল করতে বাধ্য করে। দিকভ্রান্তের মতো এদিক সেদিক তাকায়, কি করবে বুঝতে পারে না। মলিন মুখে রুগ্ন শরীর নিয়ে ধীরে উঠে বসে অরিতা। আবরাজের হাতটা মুঠোবন্দি করে বলল, আমি ঠিক আছি ভাইয়া, তুমি পড়তে বসো, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। তোমাকে বেস্ট রেজাল্ট করতে হবে তো। চুপ, একদম পাকা পাকা কথা বলবি না। তুই শুয়ে থাক, আমি আদা চা আর পানি নিয়ে আসছি। কপালে পানি পট্টি দিব। কিন্তু ভাইয়া। মেয়েটার কথাটা অগ্রাহ্য করে কিচেনের পথে আসলো আবরাজ। চিনির কৌটায় অবশিষ্ট 1 চামচের মতো চিনি। ফলে ছেলেটা হালকা হাসে, এতেই হয়ে যাবে। তবে চা পাতার কৌটাটা খুলতেই বুকটা ভারী হয়। একটা দানাও নেই। পেছন থেকে পদধ্বনি শুনতে পেয়ে কৌটাটা লুকিয়ে ফেলে ঝটপট। অরিতা বলে, কি হয়েছে ভাইয়া? এ কি অরি, এখানে কেন এসেছিস? যা, আমি চা নিয়ে আসছি। শেষোক্ত কথা বলার সময় ছেলেটার গলা ধরে আসে। অরিতার চোখ কান এড়ানো দায়। 2 চোখের কার্নিশে জমে থাকা পানিটুকু মুছে নিয়ে বলল, আমি চা খাবো না ভাইয়া। কেন খাবি না? মাথাটা নিচু করে ফেলে অরিতা। 2 চোখ ফেটে কান্না আসতে চাই, হাউমাউ করে কেঁদে ফেলে মেয়েটা। শক্ত করে জড়িয়ে ধরে ভাইকে। ক্রন্দনরত অবস্থায় বলে, আমি দেখেছি চা পাতা নেই, তুমি এত ভেবো না ভাইয়া। দীর্ঘশ্বাসটা কোনো মতে লুকিয়ে অরিতাকে বুকে চেপে ধরে। মনে মনে শক্ত হওয়ার মনোভাব পোষণ করে বলে, আরে পাগলি, এর জন্য কাঁদে কেউ? কাল বাদে পরশুই বেতন পাবো, দেখবি সব নিয়ে আসবো। একদমই টেনশন করবি না। ভাই আছে তো, আর চা পাতা নেই তো কি হয়েছে, আমি আছি না। ছেলেটার কথার মর্মার্থ বুঝতে পারল না অরিতা। চাপা কান্নাটা দমিয়ে অদ্ভুতভাবে তাকালো। তাতেই হেসে কুটি কুটি আবরাজ। হাসি থামিয়ে বলল, আমি আছি মানে এই নয় যে আমাকে চা পাতা বানিয়ে চা বানাবো। ভাইয়া। আবারও কেঁদে ওঠে মেয়েটি। রক্তক্ষরণ বোধহয় একেই বলে। তীব্র রক্তক্ষরণ হচ্ছে বুকে। অসহায়ের মতো চেয়ে থাকে আকাশের পানে। বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। মা বাবা মরা মেয়েটিকে ভালো রাখতে পারছে না আবরাজ। মনে মনে প্রশ্ন করে, ভাই হিসেবে কতটা যোগ্য আমি। পরীক্ষা দিয়ে বের হয়েছে আবরাজ। বেশ ধকল গেল ওর ওপর। পড়াশোনা কমপ্লিট করে মধ্যরাতে বসেছিল কাজ নিয়ে। পরীক্ষা চলাকালীন সময়টা ছুটি পেয়েছে ঠিক, তবে নিয়মিত বাড়ি থেকে কাজ করতে হবে এমনই নির্দেশনা ছিল। তাই দীর্ঘ 1 মাস ঠিকমতো ঘুম হয়নি। এইচএসসি পরীক্ষাটা বেশ ভালোই পার করেছে। মোটামুটি ভালোই রেজাল্ট হবে। ভাগ্য ভালো থাকলে টপও করতে পারে। কড়া রোদ্দুর আজ। ফাইলটা উঁচু করে হেঁটে চলেছে ছেলেটা।
পাশের দোকানে রাখা ছোট্ট টেডি বিয়ারখানা ওর মন কেড়ে নেয়। মাথায় আসে অরিতার কথা। আজ বাদে কাল মেয়েটার জন্মদিন। আগেরবার শোকে শোকে এই দিন পেরিয়েছে, কোনো উপহার দেওয়া হয়নি। দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল। আজ ইচ্ছে হচ্ছে উপহার দেওয়ার। পকেট হাতড়িয়ে বুঝতে পারলো টেডি বিয়ার কেনার মতো টাকা নেই ওর নিকটে। মনটা বিক্ষিপ্ত হয়ে গেল মুহূর্তেই। কত শখ করেছিল ছেলেটা, তবুও দোকানে গিয়ে সফটওয়্যার দাম জিজ্ঞাসা করলো। দোকানদার জানালো 450 টাকা। 330 টাকা আছে ওর কাছে। এখান থেকে হেঁটে বাসায় যেতে হলে সন্ধ্যা নেমে যাবে, তাই 30 টাকা রেখেই যা কেনার কিনতে হবে। 300 টাকা দিয়ে চকলেট বক্স কিনতে গিয়ে ও কিনল না। অরিতা অন্য সব বাচ্চাদের মতো চকলেট পছন্দ করে না। সবটাই পেলে বেশ খুশি হবে। ছেলেটা যেন কিছুতেই মনের ভেতরে শান্তি পাচ্ছে না। ধীর পায়ে রাস্তার মোড়ে এসে দাঁড়ালো। মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হলো কোনো কাজই ছোট নয়। তারপরে এগিয়ে গেল খাবারের হোটেলের দিকে। দোকানদার বেশ চেঁচাচ্ছেন। অর্ধশতাধিক মানুষের ভিড় জমিয়েছে এখানে। তবে বাসন মাজার লোক আসেনি আজ, সেই কারণে কাজে ব্যাঘাত ঘটেছে। কাপাস্বরে দোকানে এসে দাঁড়ালো আবরাজ। লোকটা এক পলক তাকিয়ে আবারও কাজে মত্ত হলো। চাপ ভাসতে ভাসতে বললেন, এই রন্টু, কই গেলি তুই? দ্রুত প্লেটটা নিয়ে আয়। পরক্ষণেই ক্ষীণ গলাটা নরম করে বলল, আপনাকে কি দিব স্যার? চিকেন চাপ নেবেন নাকি চিকেন ফ্রাই? ছেলেটা ভারী অবাক হলো। নিজেকে যথারীতি সামলে নিয়ে বলল, একটা কাজ দরকার, যদি আপনার আপত্তি না থাকে তাহলে বাসন মাজার কাজটা করে দিতে পারি আমি। গায়ে কলেজ শার্ট। লোকটা যেন বিশ্বাস করলো না ওকে। খিটমিট করে হেসে উঠল। রসিকতার কণ্ঠে বলল, বুঝছি স্যার, আপনি মজা করছেন। এখন বলেন কি নিবেন? না না, আমি মজা করছি না, আমি সিরিয়াস। দয়া করে আমাকে কাজটা দিন। এদিকে লোকজন তাড়া দিয়ে যাচ্ছে। অপেক্ষা করতে করতে কয়েকজন উঠেও গেল। লোকটা তাদের বসতে বললে তারা জানালো যে দোকানে প্লেটের পর্যাপ্ততা নেই। সে দোকানে বসে থেকে কোনো লাভও নেই। দীর্ঘশ্বাস টেনে লোকটি আবার শুধালো, আপনি কি সত্যি মজা করতেছেন না? আমি মজা করছি না। ভুরুকুটি করে তাকায় লোকটি। হাতের ইশারায় রন্টুকে ডাকে। গামছা দিয়ে কপালে ঘামের শেষ বিন্দুটুকু মুছে রন্টু বলল, কোন স্যার? এই ছেলেটাকে বাসন পরিষ্কারের জায়গায় নিয়ে যা। হা হয়ে যায় রন্টুর মুখ। আবরাজকে আগাগোড়া দেখে নিয়ে বলে, কি কইতেছেন স্যার? এ তো কলেজের স্টুডেন্ট, তাও বড়সড় কলেজে। যা কইতাছি তা করতো। যাইতেছি, আপনি আসেন স্যার আমার সাথে। কৃতজ্ঞতায় মাথাটা নিচু করে আবরাজ। দোকানদার অবাক হয়ে তাকিয়ে থাকে। এটা কি সত্যি? হাতে 200 টাকা পেয়ে ভারী আনন্দ অনুভব হচ্ছে ছেলেটার। মাস শেষ হতেই টাকা পয়সা শূন্যের খাতায় নেমেছে। পরীক্ষার জন্য কতগুলো টাকা দিতে হলো। সব কিছু মিলিয়ে যেন চলছিল না। বোনের জন্য সব টয় কিনতে পেরে বেশ শান্তি অনুভব হচ্ছে। রিক্সা নিয়ে বাসে এলো। কতদিন পর রিক্সাতে উঠলো, ঠিক ঠাওর হচ্ছে না। হবে কি করে? রোজ এই 4-5 কিলোমিটার পথ হেঁটে এসেছে এতদিন। হাতে বই নিয়ে পড়াশোনা করতে করতে এগিয়েছে রাস্তার ফুটপাত ধরে। কথায় আছে, কষ্ট করলে সফলতা আসে, আর পরিশ্রম নাকি বিফলে যায় না। তেমনই এক সফলতার অপেক্ষায় রয়েছে আবরাজ। সামান্য 450 টাকার একটি সফটওয়্যার কাউকে এতটা আনন্দ দিতে পারে তা ছিল কল্পনার অতীত। অরিতার মাথায় চুমু খায় আবরাজ। একটু আগে ঠিক 12টার সময় জন্মদিনের শুভেচ্ছা বার্তা ও সফটওয়্যারটা উপহার দিয়েছে আবরাজ। তখন থেকে কতবার যে অরিতা থ্যাঙ্কস বলেছে জানা নেই ওর। মেয়েটার চোখ দুটো চকচক করছে এখনো। খুব ভালোবাসে ভাইকে। ঠিক তখনই ওর ছোট্ট মস্তিষ্ক জানান দিল মাস তো শেষের দিকে। 13 বছরের এই কিশোরীর মস্তিষ্ক বুঝতে পারে টাকাটা ঠিক কতখানি প্রয়োজনীয় ছিল। মুহূর্তেই মুখে ভর করে একরাশ কালো মেঘ। আবরাজ বুঝতে পারল না হঠাৎ মুখটা গোমড়া করার কারণ। আদুরে কণ্ঠে বোনকে শুধালো, কি হয়েছে অরি? এটার দাম কত ভাইয়া? উপহারের দাম জিজ্ঞাসা করতে হয় না বোন? সফটওয়্যারটা নাড়িয়ে দেখে মেয়েটা দামটা ভেবে বলল, 400-500 টাকা তো হবে। এতগুলো টাকা নষ্ট করা উচিত হলো না। নষ্ট কোথায় করলাম? এটার প্রয়োজন ছিল না ভাইয়া, তুমি আমার কাছে যথেষ্ট। সফটওয়্যারটা নাড়িয়ে দেখে মেয়েটা দামটা ভেবে বলল। আবরাজকে জড়িয়ে ধরে অরিতা। বাবা মাকে খুব মনে পড়ছে ওর। সৃষ্টিকর্তা ওর থেকে বাবা মাকে তো তুলে নিয়েছেন, তবে ফেরেশতারূপী ভাইকে দিয়েছেন। যেই ছেলেটা দুনিয়া তোলপাড় করা ভালোবাসা দিয়ে এতদিন ধরে আগলে রেখেছে ওকে। আকাশে অর্ধচাঁদ। বিষণ্ণ রাত্রিটাকে উপভোগ করছে আবরাজ। পাশেই বেঘরের ঘুমিয়ে আছে অরিতা। জন্মদিনের দিনেও মেয়েটা চোখের পানি ঝরালো।
তেমন কিছুই দিতে পারেনি ওকে। তবুও মেয়েটা বলল, তুমি আমার পৃথিবীর সেরা ভাই। আনমনেই হেসে ওঠে আবরাজ। সার্থকতা বোধহয় একেই বলে। অন্তর থেকে স্বস্তি নেমে আসে। জীবনে কত কি হারাতে হবে জানা নেই, তবে বোন নামের প্রাপ্তিটা যেন কখনো না হারায়, এই প্রার্থনায় থাকবে। পরীক্ষা শেষ হওয়াতে অনেকটা সময় পেল আবরাজ। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল প্লেগ্রাউন্ডের দিকে। ঠিক তখনই গোলাগুলির শব্দ কানে আসে। কোনো শত্রুপক্ষ আক্রমণ করেছে। বোমার আঘাত করা হচ্ছে সর্বত্র। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। চোখ দুটোও কেমন ছলছল করছে। হঠাৎ করে অরিতার কথা মনে হলো। বাসায় একা রয়েছে মেয়েটা। 1 সেকেন্ড সময় ব্যয় না করে কলোনিতে এগিয়ে গেল ছেলেটা। পা যেন চলছেই না। মোটা দড়ির সাহায্যে যেন কেউ বেঁধে রেখেছে ওর পা। চারপাশে আগুনের ছড়াছড়ি। হঠাৎ করে কোন দেশ থেকে আক্রমণ হলো আবার? মহল্লায় ঢুকতেই একটা বোমের শব্দ শুনতে পেল আবরাজ। এক পলক পিছিয়ে তাকালো। পিছনে থাকা ঘরগুলো থেকে দাউ দাউ করে আগুন জ্বলছে। চোখ দুটো ঘোলাটে হলো কেমন। শুকনো ঢোক গিলে আবারও ছুট লাগালো। ঘরের কাছে আসা মাত্র অনাকাঙ্ক্ষিত সেই বোমাটি পড়ল ওদের ঘরের কাছে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ল পুরো ঘর জুড়ে। এক মুহূর্তের জন্য হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল আবরাজ। মৃদু চিৎকারের শব্দ কানে আসতেই ফের সচকিত হলো ছেলেটা। জানালা দিয়ে দেখা যাচ্ছে চিৎকার করছে অরিতা। বুকটা কেমন ফাঁকা ফাঁকা অনুভব হলো। মৃদু শব্দ উচ্চারণ করলো, অরি বোন আমার। কথাটা কানে পৌঁছালো না মেয়েটার। ছুটে লাগালো আবরাজ। তবে এই কয়েক পায়ের পথ যেন 1000 মাইলের মতো হয়ে গেছে। জানালা দিয়ে প্রবেশের চেষ্টা করতেই চিৎকার করে উঠল অরিতা। আবরাজ বলল, অরি ভয় পাস না বোন, আমি আসছি, কিচ্ছু হবে না তোর। দু চোখের কার্নিশে পানির ফোয়ারা নেমে যায়। মৃদু হাসে মেয়েটা। আশেপাশে তাকিয়ে বুঝতে পারে এখান থেকে বের হওয়া অসম্ভব। বরং আবরাজ এখানে আসলে ওর মৃত্যুটাও নিশ্চিত হবে। শেষবারের মতো আদুরে কণ্ঠে ভায়া ডাকটা বলল মেয়েটা। আবরাজ জানালার কাছে ভেঙে ফেলেছে। প্রবেশ করবে তখনই চিৎকার করে উঠল অরিতা। আমার কসম লাগে ভাই, যদি আর এক পাও আগাও তাহলে আমি এই আগুনে ছাপ দিব। থমকে যায় আবরাজের পা। কয়েক সেকেন্ড থমকে থাকার পর আবারও ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। তবে তার আগেই কোথা থেকে আগুনের ফুলকে এসে জড়িয়ে নেয় ছোট্ট অরিতাকে। মৃদু আর্তনাদ করে ওঠে অরিতা। শেষবারের মতো পৃথিবীর বুকে অরিতার কণ্ঠে শোনা যায়, তুমি আমার পৃথিবীর সেরা ভাই। পুড়ে যাওয়া লাশের সামনে নির্বিকার হয়ে বসে আছে আবরাজ। ছেলেটার গায়ের বেশ কিছু স্থানেই পুড়ে গেছে। তবে মজার ব্যাপার হচ্ছে কোনো ব্যথা নেই ওর। ব্যথা তো রয়েছে মনের গভীরে। প্রিয় বোনটা জ্বলন্ত কয়লা এখন। লাশ চেনার উপায় নেই, শুধু পড়ে আছে হাড়গুলো। কত সুন্দর ছিল মেয়েটি। মাত্র 13 বছরেই নিজের জীবনের অন্তিম পাতা পড়তে হবে কে জানতো। আবরাজের মনে বিষণ্ণতার পাহাড় জমেছে। বুকের ভেতর অশান্ত সমুদ্রের কলতান বাজে। ঢেউগুলো উথাল পাতাল হয়ে নেমে যায় কানের পাশ বেয়ে। হৃদয়ে জ্বালা পোড়া হয়। মাথার উপর চমকায় বিদ্যুৎ। যেন মেতেছে কোনো ধ্বংসযজ্ঞে। নিজেকে চিনতে পারে না ছেলেটা। মাত্র কিছু সময়ের ব্যবধানে বদল ঘটে গেল জীবনের। শুকিয়ে যাওয়া চোখগুলো চারপাশে খোঁজ চালায়। উহু, নেই কোনো চিহ্ন। যন্ত্রণায় মনের কোণ থেকে একটি শব্দ ভেসে আসে, আমি কেন আগুনে পুড়ে গেলাম না? ছেলেটা বাক শক্তি হারিয়েছে বেশ অনেকক্ষণ। এখন বিকেল 4টা বাজে। প্রায় 4টা ঘন্টা পর আগুন নিভাতে সক্ষম হলেন দমকল বাহিনী। তবে বাঁচাতে পারেনি কাউকেই। একটা প্রাণও রেহাই পেল না। কারণ যতক্ষণে দমকল বাহিনী পৌঁছায় ততক্ষণে ঘরের ভেতর আটকে পড়া মানুষগুলো কুচকুচে কয়লায় পরিণত হয়েছে। বলতে গেলে প্রতিটা লাশই ছিন্ন ভিন্ন। সবগুলো লাশকে একসাথে করার চেষ্টা করতেই তেতে উঠল আবরাজ। নিজের সর্বশক্তি দিয়ে হাড়গুলোকে জড়িয়ে ধরল বুকে। চারপাশে থাকা পোড়া মাংসের গন্ধে অবস্থান করা যাচ্ছে না। একদম নাকে এসে বাজে গন্ধটা বুকের ভেতর অবধি ছেয়ে যাচ্ছে। আর ছেলেটা কত সহজেই জড়িয়ে নিল সেসব। একজন কর্মী লাশটার অংশ নেওয়ার জন্য হাত বাড়াতেই চেঁচিয়ে উঠল ফের। কণ্ঠে উন্মাদ দিকহীন পাগলের মতো আর্তনাদ। একদম নয়, আমার বোনকে টাচ করবে না একদম। আমার বোন, আমার অরি, সুন্দর বোনটা আমার। কোথায় গেলি তুই? বোন, কষ্ট হচ্ছে তোর? ভাইয়া আছি, এই তো আমি তোর কাছে। ছেলেটার দু চোখ বেয়ে অশ্রুর ধারা নেমেছে। গলায় কথা আটকে যাচ্ছে। ক্রন্দনরত অবস্থাতে ছেলেটাকে ভীষণ বিক্ষিপ্ত দেখায়। সুন্দর মুখখানি বেশ নেতিয়ে পড়া গোলাপের মতো রূপ বদল করেছে। জামা কাপড়ে ময়লা আর শুকিয়ে যাওয়া রক্তের ছোপ ছোপ দাগ। মেয়েটির লাশকে ছাড়বেই না কিছুতেই। অথচ অবশিষ্ট নেই এক টুকরো মাংস।
তবু হাড়গুলোই যেন ভীষণ আপন। কর্মীরা উপায় না পেয়ে ছেলেটাকে সরানোর চেষ্টা করলো। একা না পারায় অনেকগুলো মানুষ এসে সরানোর চেষ্টা চালালো। সৃষ্টিকর্তা যেন প্রাণ ভরে সমস্ত শক্তি প্রদান করে দিয়েছে আবরাজের দেহে। কিছুতেই ছেলেটাকে সরাতে পারছে না কেউ। আর্তনাদ করে বলছে শুধু, আমি যেতে দিব না আমার বোনকে। আমার বোন আমার সাথে থাকবে। আজ আমার বোনের জন্মদিন, দিব না যেতে। অরি আছি আমি, তোর ভাই। না পেরে একজন পুলিশ কর্মকর্তা ছেলেটার পিঠে লাঠি দিয়ে আঘাত করলো, তবুও পারছে না ছাড়াতে। বা হাতে আঘাত পড়তেই ছেলেটার হাত ফসকে এলো। চিৎকার করে বলতে লাগলো, আমি তোকে বাঁচাতে পারলাম না বোন, পৃথিবীর সেরা ভাই হতে পারলাম না। আমি পারলাম না তোকে বাঁচাতে। আমি কি করে থাকবো? এই দুঃখ যে আজন্মকালেও সইবে না। আমি বাজে ভাই, খুব বাজে। কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়েছে আবরাজ। চোখ দুটো জলে ভরা কোনো বিল যেন। সমস্ত মেঘেরা বাসা বেঁধেছে ওর দু চোখে। অরিতার মুখ ভাসছে শুধু। কোনো মেঘের দেশ থেকে ভেসে আসবে কি অরিতার খিলখিল হাসি? নাকি এভাবেই শেষ হবে অরিতা নামের মেয়েটি? আবরাজ চোখ বন্ধ করার আগে ফের একটাই শব্দ কানে আসলো, আমার পৃথিবীর সেরা ভাই তুমি। 8 দিন পর পূর্ণ জ্ঞান ফিরল আবরাজের। এই 8 দিনে বহুবার জ্ঞান ফিরেছে। প্রতিবারই অরি অরি বলে চিৎকার করে আবারও অচেতন হয়ে পড়েছে। বোনের প্রতি অসীম ভালোবাসা সবাইকে মুগ্ধ করেছে। তবে হায়, এই যন্ত্রণা কখনো কি লাঘব হয়? মাথা চেপে ধরে আবরাজ। কেমন ভারী ভারী মনে হয়। প্রচণ্ড ব্যথায় ঘাড় নাড়ানো যাচ্ছে না। মনে হচ্ছে কোনো শক্তপোক্ত ঝোলা চাপিয়ে দিয়েছে কেউ। ঘাড় যেন এখনই বেঁকে যাবে। ডান হাতটা বেডশিটের সাথে ঘষা লাগতেই আহ বলে আর্তনাদ করে উঠল ছেলেটা। অনেকটা পড়ে গেছে। ছেলেটার আর্তনাদ শুনে ছুটে আসে নার্স। বিগত দিনগুলোতে বেশ পাগলামি করেছে আবরাজ, সেই কারণেই নার্স ভয় পেয়ে যান। বিলম্ব না করে ছুটে যান ডাক্তারের কাছে। কয়েক মুহূর্তেই সাথে নিয়ে আসেন দুজন স্টাফকে। তবে আজ পাগলামি করল না আবরাজ। কেমন যেন হয়ে গেছে। দেহে শক্তি নেই বললেই চলে। থাকবেই বা কেমন করে? স্যালাইনের মাধ্যমে বেঁচে আছে। মৃদু ঘাড় ঘুরিয়ে দেখে, কয়েক জোড়া চোখ তাকিয়েছে ওর দিকে। ছেলেটা বোঝার চেষ্টা করে বিষয়টা, তবে ঠিক ঠাওর করতে পারে না। আশেপাশে তাকিয়ে বুঝতে পারলো এটা হসপিটাল। ধীর পায়ে নামতে যেতে একজন নার্স বললেন, আপনি অসুস্থ, এখন উঠবেন না প্লিজ। নার্সের দিকে তাকিয়ে রইল আবরাজ। ফেলফেলে রুগ্ন চাহনি। হাতের ইশারায় ক্যানেলা খুলতে বলল। নার্স খুলে দিলেন সন্তর্পণে। হাতখানা কয়েকবার ওঠানামা করল। প্রচণ্ড ব্যথা অনুভব হয়। হাত বোধহয় অবশ হয়ে রয়েছে। 3 ঘন্টা পর নিজের অতীতকে মনে নিয়ে আসতে সক্ষম হয়। নিজ ব্যক্তিত্বকে ফিরে পেলেও আবেগ আর অনুভূতিকে লুকাতে অক্ষম। ডুকরে কেঁদে উঠল পুরো হসপিটালের সম্মুখে। একজন ডাক্তার ছেলেটার মাথায় হাত বুলিয়ে বললেন, শান্ত হও বাবা, শান্ত হও। স্যার, আমার বোন, মাত্র 13 বছর ওর। জন্মদিন ছিল সেদিন। মেয়েটা একা করে চলে গেল। কেউ নেই আমার। এই পৃথিবীর বুকে আমি একা। মূল্যহীন আমার বেঁচে থাকা। চুল মুঠোতে এনে ধপ করে বসে পড়ল। বেশ কিছু সান্ত্বনার বাণী শুনতে হলো ওকে। তবে সান্ত্বনাতে কি জীবন চলে? পোড়া বাড়ির কাছে এসে দাঁড়ালো আবরাজ। হায় রে মানুষ! বিধ্বস্ত বাসাটা দেখে মৃদু হাসল। এই বাসাতে জড়িয়েছিল ওর পুরো পরিবারের স্মৃতি। শেষ সম্বল যাকে বলে। সরকারের থেকে সামান্য কিছু টাকা প্রদান করা হয়েছে ঘরের ক্ষতিপূরণ হিসেবে। টাকাগুলোর দিকে তাকালো। জীবন কতটা অদ্ভুত, তাই না? চারপাশ থেকে এখনো আর্তনাদ শোনা যাচ্ছে। কেউ কেউ পরিবারের মানুষ হারিয়ে, কেউ বা ঘর বাড়ি হারিয়ে। চাপা আর্তনাদগুলো এই ভরা সন্ধ্যাতে অশরীর চিৎকার মনে হচ্ছে। কয়েকটা পুরনো ল্যাম্পপোস্টের আলোতে চিকচিক করছে রাস্তা। সে পথ ধরেই হেঁটে চলেছে ছেলেটা। প্রাণহীন দেহ আর এলেবেলে মস্তিষ্ক। হাঁটতে হাঁটতে পায়ের মাঝে কিছু একটা ঠেকে যায়। মাথাটা নিচু করে দেখে খবরের কাগজ। কাগজটা এড়িয়ে যেতে গিয়েও পারল না, কারণ এর হেডলাইনে ঝলমল করছে সেদিনের সেই ঘটনা। না চাইতেই দু চোখ ভরে উঠল। কাপা হাতে খবরের কাগজটা তুলল। বড্ড যন্ত্রণা হচ্ছে, বুক যেন চিরে যাবে। আলগোছে পকেটে তুলে নিল কাগজটা। ইতিমধ্যে আবারও থমকে গেল। গুটি কয়েক মানুষের আওয়াজ কানে আসছে। একটি কথা ছিল এমন, লোকগুলোর কণ্ঠে সতর্কতা। আবরাজের দু চোখে জ্বলন্ত দাবানল। রক্তচক্ষু দুটোতে হালকা পানির মালা। দেশদ্রোহী এই হারামির জাতের জন্যই এতগুলো প্রাণ চলে গেল। শরীরে তেমন শক্তি নেই, তবুও পিছু নিয়ে এগিয়ে গেল ছেলেটা। হাতে মোটা শক্ত পাইপ।
আবরাজের দিকে তাকিয়ে লোকগুলো বলল, ওই কে তুই? কুত্তার বেশে থেকে দেশের ক্ষতি করিস, দেশদ্রোহী মির্জাফর। কথার মাঝেই পাইপ দিয়ে একজনের গায়ে আঘাত করে বসলো ছেলেটা। রেগে গিয়ে সবাই মিলে চেপে ধরে আবরাজকে। ছেলেটা এতগুলো লোকের সাথে পেরে ওঠে না, মাথায় আঘাত পড়তে লুটিয়ে পড়ে মাটিতে। পুলিশের গাড়ির শব্দ আসতেই লোকগুলো পালাতে লাগলো। দুর্বল রক্তাক্ত শরীর নিয়েও আবরাজ বলতে লাগলো, মির্জাফরের বাচ্চা, দেশদ্রোহী, ছাড়বো না তোদের। পুলিশগুলোকে উঠালো। টলমল শরীর নিয়ে ইশারা করলো আবরাজ। কয়েকজন পুলিশ সেই দিকে চলে গেছে। একজন কর্মকর্তা ঘন ঘন শ্বাস ফেলে বললেন, কারা ছিল ওরা? দেশদ্রোহী। ছেলেটার গায়ে দুটো ইঞ্জেকশন পুশ করা হয়েছে। এমনিতে অসুস্থ, তারপর আবার আঘাত পেয়েছে, শরীরে শক্তি নেই একদম। বড় কর্মকর্তারা এসেছেন আবরাজের সাথে দেখা করতে। ছেলেটা মুখে কুলু পেটে রয়েছে। ওর ধারালো মস্তিষ্ক অনেক কিছুই বুঝতে পারে। এদেশে এখনো কিছু দেশদ্রোহী রয়েছে, যারা অভ্যন্তরীণ উপায়ে দেশের ক্ষতি করে যাচ্ছে, অন্য দেশের সাথে হাত মিলিয়ে দেশে লুটপাট করছে। তাই কাউকে বিশ্বাস করা ঠিক নয়। অফিসার আবুল বললেন, সৈয়দ আবরাজ তোমার নাম, তাই তো? দুদিকে মাথা কাত করে সম্মতি জানালো আবরাজ। আবুল দীর্ঘশ্বাস ফেললেন। বয়স 50 পেরিয়েছে। ছেলেটার পাশে এসে বসলেন তিনি। সিগারেট জ্বালালেন ওর সামনেই। একটান দিয়ে অফার করলেন সিগারেট খাওয়ার জন্য। হাতটা উঠিয়ে না বলল আবরাজ। দুর্ভেদ্য হাসলেন আবুল। সময় নিয়ে সিগারেটটা শেষ করলেন। খুব যত্নে ফিল্টার ফেললেন। সবটাই তীক্ষ্ণ চোখে দেখল আবরাজ। যাওয়ার পূর্বে ভদ্রলোক ছেলেটার মাথায় স্পর্শ করলেন। অবাক হতে হলো ওকে। হাত সরিয়ে মৃদু হাসলেন আবুল। জীবন অনেক বড়। সার্থকতা কি জানো? প্রেম, ভালোবাসা, সেটা পরিবারের প্রতি হোক কিংবা দেশপ্রেম। নিজের দেশকে যে ব্যক্তি ভালোবাসে তাকে আল্লাহ পছন্দ করেন। তোমার জীবনে আপন বলতে এই দেশটাই রয়েছে। নিজের জীবনের পরবর্তী ধাপটুকু দেশের সাথে জোড়ার চেষ্টা করো। লোকটা দরজার কাছে এসে আবারও ফিরে এলেন। এখন অবাক চোখে তাকিয়েছে আবরাজ। পকেট থেকে কার্ড বের করে ওর হাতে গুজে দিলেন তিনি। আশ্বস্ত করে বললেন, যে কোনো প্রয়োজনে আমার স্বর্ণাপূর্ণ হবে। আমি তোমাকে সাহায্য করব ইনশাআল্লাহ। পারলে আমার কথাটা মাথায় রেখো। তোমার ভেতরে আমি আগুন দেখেছি। পারবে, তুমি পারবে এই দেশের কিছু আভ্যন্তরীণ শত্রুকে শেষ করে দিতে। এইচএসসি রেজাল্ট প্রদান করা হয়েছে। সর্বোচ্চ নাম্বার পেয়ে পাশ করেছে আবরাজ। ছেলেটা খুশি হবে নাকি দুঃখী হবে ঠিক বুঝতে পারছে না। অরিতা সব সময় বলতো ওর ভাইকে বেস্ট রেজাল্ট করতে হবে। তেমনই রেজাল্ট করেছে ছেলেটা। তবে সে সংবাদ অরিতার কানে পৌঁছালো না। বেশ মনোকষ্ট নিয়ে একগুচ্ছ বেলিফুল কিনে নিল ছেলেটি। অরিতাকে গণকবর দেওয়া হয়েছে। কবরস্থানের কাছে আসতে মৃদু শিরশির বাতাস এসে ওকে স্পর্শ করে গেল। এক মুহূর্তের জন্যই অনুভব হলো ওই স্পর্শ যেন অরিতার ছোট ছোট হাতের স্পর্শ। মেয়েটি প্রায় সময় মাথায় হাত বুলিয়ে দিত ওকে, আর চোখ বন্ধ করে বোনের দেওয়া ভালোবাসা গ্রহণ করতে আবরাজ। দীর্ঘ সময় এভাবেই পার হয়ে গেল। কয়েকটা কাকের কা কা ধ্বনিতে ওর ধ্যান ভাঙে। হাসে, কষ্টের হাসিই বটে। কবরের পাশে এসে ফাঁকা ঢোক গেলে অরিতার জন্য দোয়া প্রার্থনা করে, সাথে প্রার্থনা করে সকল কবরবাসীর জন্য। ফুলটা কবরের পাশে রেখে মাটিতে হাত বুলায়। কাল রাতে বেশ বৃষ্টি হয়েছিল, তাই মাটি ভেজা। ছেলেটার বুক ধক করে উঠল। অরিতার ঠান্ডার সমস্যা ছিল। আজও কি ঠান্ডা লেগে গেল ওর? অরির কি কষ্ট হচ্ছে ঠান্ডায়? মেয়েটা বৃষ্টি আসলেই ভাই ভাই করে চেঁচাতো। কালো কি চেঁচিয়েছে অরি? হাজারো জল্পনা কল্পনা এসে ভর করে মস্তিষ্কে। চোখ দুটোর কোণ ভেজা নোনা জলে। আবরাজের ইচ্ছে হয় হাউমাউ করে কাঁদতে। কবরে হাত বুলাতে বুলাতে বলে, বোন, এই বোন, কেমন আছিস তুই? কষ্ট হচ্ছে খুব? বৃষ্টিতে ভিজে ঠান্ডা বাঁধিয়েছিস নিশ্চয়ই। তোর অভাগা ভাইয়ের সাধ্য হলো না তোকে রক্ষা করার। আল্লাহর কাছে কতবার বললাম আমার বোনটাকে নিও না, কিন্তু তিনি তোকেও নিয়ে গেল। বেলি ফুল তোর খুব পছন্দের, তাই না? দেখ, একদম তরতাজা ফুল এনেছি। খুশি তো তুই? এই অরি, শুনতে পাচ্ছিস? তুই তোর ভাই সর্বোচ্চ নাম্বার পেয়ে পাশ করেছে। তোর সেরা ভাই অরি বোন আমার। আমি বাঁচতে পারছি না, শক্তি নেই আমার মাঝে। আবারও আর্তনাদে ভেঙে পড়ে ছেলেটি। সব পরিস্থিতিতে কঠোর থাকার শক্তি এখন আর নেই ওর। পরিবারের প্রতিটি সদস্যকে হারিয়ে একদমই ভেঙে পড়েছে ছেলেটা। চোখের পানিতে শুকিয়ে যাওয়া মাটির মাঝে আবারও দাগ ওঠে। কাঁধে কারো স্পর্শ পায়। ছেলেটার দিকে তাকিয়ে লোকটা বললেন, শান্ত হও বাবা, শান্ত হও।
জীবনটাকে এত ঠুনকো ভেবো না। সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে একটি লক্ষ্য দিয়ে পাঠান। তোমাকেও পাঠিয়েছেন এমন এক লক্ষ্য দিয়ে। আপনি? কবরস্থান দেখাশোনা করি আমি, পাশেই ছিলাম। রোজ অনেক মানুষ কান্না করে এখানে, তবে তোমার আর্তনাদ শুনে না এসে পারলাম না। বৃদ্ধ লোকটি শ্বাস ফেললেন, ভারী গরম এক নিঃশ্বাস। তারপর বললেন, তোমার বোন হয়? আবরাজ উঠে দাঁড়ালো, কবরটা আরেকবার দেখে বলল, হ্যাঁ, আমার বোনকে দেখে রাখবেন। মেয়েটা বড্ড ভীতু